নমস্কার, সাফ কথা আমি আপনাদের সঙ্গে রয়েছে রূপা এবং আজকে আমরা সাফ কথা আলোচনা করব বর্তমান অসমের রাজনৈতিক প্রেক্ষাপট নিয়ে এবং সামনে যেহেতু বিধানসভা নির্বাচন সে জায়গায় দাঁড়িয়ে কংগ্রেসের অবস্থান নিয়ে আজকের মূল মুদ্রা কথা যাকে বলা যায়। আপনাদের প্রথমে গ্রাফিক্সের মাধ্যমে কিছু বিষয় আপনাদের সামনে আমরা তুলে ধরব। নির্বাচনী মুখী অসমে তীব্র চ্যালেঞ্জের মুখে এখন অসম এবং হিন্দু কেন্দ্রে ধূলিসাৎ 150 বছরের কংগ্রেস এবং প্রাক নির্বাচনী সমীক্ষায় এসেছে ভয়ঙ্কর তথ্য। যে খবর আমরা গতকালও প্রকাশ করেছি যে এই যে ইন্ডিয়া টুডে এন্ড সি ভোটার মোড অফ দ্য নেশনের যে সমীক্ষা, সেই সমীক্ষা একাধিক বিষয় সামনে এসেছে। সেখানে হিন্দু ভোটাররা নাকচ করেছে কংগ্রেসকে এবং তার পাশাপাশি আরও যে বিষয়গুলো নিয়ে আজকে আলোচনা করব সেটা হচ্ছে যে মরার উপর যেন একেবারে খাড়ার ঘা, কারণ 8ই ফেব্রুয়ারি গৌরব গগৈর পাকিস্তান লিঙ্ক সম্পর্কে এসআইটি রিপোর্ট রয়েছে। পাশাপাশি কংগ্রেসের কিন্তু একাধিক শীর্ষ নেতার বিরুদ্ধে মামলা এবং এমনটাই হুঙ্কার দিয়েছে অসমের মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা। অর্থাৎ আজকের একাধিক বিষয় আলোচনার মধ্যে থাকতে চলেছে এবং সে জায়গায় দাঁড়িয়ে প্রথমে আপনাদের গ্রাফিক্সের মাধ্যমে তুলে ধরবো যে গতকাল যে সমীক্ষা সামনে আনা হয়েছে ইন্ডিয়া টুডে সি ভোটার যে মোড অফ দ্য নেশনের, সেই বিষয়টি গ্রাফিক্সের মাধ্যমে তুলে ধরবো ঠিক কি কি রয়েছে সমীক্ষায়। সমীক্ষা মতে আপনাদের জানাবো যে যেহেতু আগামী বিধানসভা নির্বাচন রয়েছে, সেই নির্বাচনে বিজেপি জোট 94টি আসন পাবে বলেই একেবারে জানানো হচ্ছে ইন্ডিয়া টুডে সি ভোটার মোড অফ দ্য নেশনের একটি সমীক্ষায়। এবং 73টি আসন পাবে বিজেপি, সেই সমীক্ষায় উল্লেখ করা হয়েছে 73টি আসন পাবে বিজেপি, এজেপি পাবে 8টি আসন এবং পাশাপাশি বিপিএফ 9টি এবং ইউপিপিএল পাবে 4টি আসন, কংগ্রেস 27টি, ইউডিএফ 4 এবং রাইজর দল 1টি এবং আসন যেমন হিন্দু অধ্যুষিত এলাকায় বিজেপি 73টি আসন পাবে এবং পাশাপাশি হিন্দু অধ্যুষিত এলাকায় অগপ পাচ্ছে 8, বিপিএফ 9 এবং ইউপিপিএল এর যে তথ্য উঠে আসছে সেখানে দেখা যাচ্ছে ইউপিপিএল 4টি আসন পাবে এবং অন্যদিকে হিন্দু অধ্যুষিত এলাকায় কংগ্রেস পাবে মাত্র 7টি আসন আর মুসলিম অধ্যুষিত এলাকায় কংগ্রেস 20টি আসন লাভ করবে বলে সমীক্ষায় জানা গেছে। অর্থাৎ যে বিষয়গুলো উঠে এসছে আজকের এই সমীক্ষায়, গতকাল এই সমীক্ষা আমরা দেখিয়েছিলাম নিউজ লাইভ বাংলা এবং এরপরে আজকে আলোচনার বিষয় এই সমীক্ষা দিয়ে শুরু করব এবং এই মুহূর্তে আমাদের সঙ্গে স্টুডিওতে রয়েছেন বিজেপি মুখপাত্র রয়েছেন মিতানাথ বরা এবং রয়েছেন আইনজীবী শুভ্রজ্যোতি সরকার। দুজনকে স্বাগত জানাচ্ছি এই মুহূর্তে এবং ভার্চুয়ালি আমাদের সঙ্গে রয়েছেন কংগ্রেস নেতা গৌতম ভট্টাচার্য এবং রাজনৈতিক বিশ্লেষক দেবপ্রসাদ আচার্য। প্রত্যেকেই আজকের আলোচনায় আমি স্বাগত জানাচ্ছি সাফ কথায়। এবং প্রথমে আমি যাব, যদি আমি রাজনৈতিক বিশ্লেষক দেবপ্রসাদ আচার্যের বাবুর কাছে প্রথমে যাব। দেবপ্রসাদ বাবু, এই যে আজকের যে বর্তমান যে প্রেক্ষাপট, সেই প্রেক্ষাপট যদি আমরা দেখি তাহলে ইন্ডিয়া টুডের যে সমীক্ষা, সেই সমীক্ষা মতে দেখা যাচ্ছে যে একেবারে যে হিন্দু অধ্যুষিত এলাকা, সেই হিন্দু অধ্যুষিত এলাকায় একেবারে ধূলিসাৎ কংগ্রেস এবং অন্যদিকে যে বিষয়টি উঠে আসছে যেন মিয়াদের উপরে পুরো ভরসা রাখছে, অর্থাৎ একটা মুষ্টিমেয় সম্প্রদায়ের উপর ভরসা রাখছে কংগ্রেস। বিষয়টিকে আপনি কিভাবে দেখছেন? আইএনসি ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস এলেন অক্টোবিয়ান হিউমের হাত ধরে ব্রিটিশের স্বার্থ সুরক্ষার জন্য এবং তুষ্টি রাজনীতিতে বিশ্বাসী হয়ে এই দলের জন্ম হয়েছিল। ফার্স্ট ওয়ার্ল্ড ওয়ারে যখন নাকি ভারতবর্ষের অন্যান্য ক্রান্তিকারী দল অর্থাৎ গদর পার্টি, অনুশীলন পার্টি, যুগান্তর দল এবং তাদের নেতা যতীন্দ্রনাথ মুখোপাধ্যায়, রাসবিহারী বোস, তারা যখন একটি সামরিক অভ্যুত্থান ঘটিয়ে, জার্মানের সাহায্য নিয়ে একটি সামরিক অভ্যুত্থান ঘটিয়ে এই দেশকে ব্রিটিশের হাত থেকে মুক্ত করতে চেয়েছিল, তখন কংগ্রেস কিন্তু নিঃস্বার্থভাবে ব্রিটিশকে সাহায্য করেছিল এবং এই যুদ্ধে ব্রিটিশকে সমর্থন করেছিল। এবং দেখা গেছে যে ভারতবর্ষ একটি বিশাল দেশ, এই দেশের জনসংখ্যা অর্থাৎ এই দেশ থেকে লোকবল সংগ্রহ করে, সৈন্য সংগ্রহ করে এই দেশের ধন সম্পদ দিয়ে প্রথম বিশ্বযুদ্ধে জয়ী হয়েছিল, কিন্তু তারপরে কিন্তু ব্রিটিশ এই দেশকে স্বাধীনতা দেয়নি। সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ারের সময় সেম ঘটনা হয়েছিল,
নেতাজি সুভাষচন্দ্র বোস বলেছিল যে এই সময় ব্রিটিশকে মোক্ষম আঘাত দিয়ে এই দেশকে আমাদের স্বাধীন করতে হবে। কিন্তু কংগ্রেস এই কথাতে রাজি হলো না, নিঃস্বার্থভাবে তারা কি করলো, ব্রিটিশকে সমর্থন করলো। নেতাজি তখন জার্মান গিয়ে আইএনএ গঠন করে এই দেশ এই দেশের মৈরান শহরে প্রথম ভারতবর্ষের জাতীয় পতাকা তুলেছিল। কিন্তু কংগ্রেস দল যে নেতাজি সুভাষচন্দ্রকে, যে আইএনএ কে 9টি দেশ স্বীকৃতি দিয়েছিল রাষ্ট্র নেতা হিসাবে এবং একটি সার্বভৌম সরকার হিসাবে, সেই নেতাজি সুভাষচন্দ্র যে প্রথম স্বাধীন ভারতবর্ষের প্রথম প্রধানমন্ত্রী হিসাবে স্বীকৃতি দিয়েছিল 9টি দেশ, কংগ্রেস কিন্তু স্বীকৃতি দেয়নি। কংগ্রেস কিন্তু স্বীকৃতি দেয়নি। এই আইএনএর নিজস্ব গভর্নমেন্ট ছিল, নিজস্ব মুদ্রা ছিল, নিজস্ব ফ্ল্যাগ ছিল, নিজস্ব সামরিক বাহিনী ছিল, তা সত্ত্বেও এই কংগ্রেস গভর্নমেন্ট স্বীকৃতি এই কংগ্রেস সরকার নেতাজিকে স্বীকৃতি দেয়নি। 1922 সনে চৌরিচৌরা যে একটা মুভমেন্ট হয়েছিল, সেই মুভমেন্ট যখন সারা ভারতবর্ষে ছড়িয়ে পড়েছিল, কংগ্রেস হঠাৎ করে এই মুভমেন্টের ব্যাপকতা দেখে সারা ভারতবর্ষে যে একটা গণজাগরণ হয়েছিল, সেই সময় এই আন্দোলনটা বন্ধ করে দেয়। 1942 থেকে 1947 পর্যন্ত অ্যাকচুয়ালি কংগ্রেসের কোনো মুভমেন্টই ছিল না। তাহলে দেশটা স্বাধীন হলো কিভাবে? এটা আইএনএর জন্য হয়েছে, এটা আইএনএর জন্য হয়েছে। দেশ স্বাধীন হওয়ার পর ফণীভূষণ চক্রবর্তী পশ্চিমবঙ্গের রাজ্যপাল ছিলেন। ক্লিমেন্ট এটলি, যিনি ভারতের স্বাধীনতার ঘোষণাপত্রে স্বাক্ষর করেছিলেন, তিনি একবার এই ফণীভূষণ চক্রবর্তীর রাজ্যপাল থাকাকালীন রাজভবনে এসেছিলেন। একটি চায়ের আসরে উনি স্পষ্ট করে বলেছিলেন যে, ফণীভূষণ চক্রবর্তী জিজ্ঞেস করেছিলেন যে আপনারা তো দ্বিতীয় বিশ্বযুদ্ধে জয়ী হয়েছিলেন, তাহলে আপনারা চলে গেলেন কেন? আমি দেবপ্রসাদ বাবু, আমি আসামের প্রেক্ষাপটে একটু এই মুহূর্তে জানতে চাইবো। কংগ্রেসের শাসনকাল 150 বছরের একেবারে যে কংগ্রেসের শাসনকাল একেবারে ধূলিসাৎ হওয়ার পথে, এবং সে জায়গায় দাঁড়িয়ে আপনার এই মুহূর্তে কি মন্তব্য, আপনি কি বলবেন এই বিষয়ে? এবং কোথাও না কোথাও একটা বিশেষ সম্প্রদায়ের উপরে যেন তাদের কাঁধে ভর দিয়ে যেন এগোতে চাইছে কংগ্রেস দল, আগামী যেহেতু বিধানসভা নির্বাচন রয়েছে, সে বিষয়ে আপনার প্রতিক্রিয়া জানতে চাই। কংগ্রেস দেশ স্বাধীন হওয়ার পর আমাদের 1947 থেকে 1958 পর্যন্ত আবুল কালাম আজাদ এডুকেশন মিনিস্টার ছিলেন এবং এমসি চাকলা এডুকেশন মিনিস্টার ছিলেন। আমাদের ইতিহাস বদলে দিয়েছেন তারা। এই ভারতবর্ষে মাদ্রাসা সৃষ্টি করেছেন, যেই মাদ্রাসা থেকে মোল্লা তৈরি হয়, যেই মাদ্রাসা থেকে হুজুর তৈরি হয়, যেই মাদ্রাসা থেকে তবলিগ তৈরি হয়, এবং এদের হাত ধরে মুসলিম লোকালয় সৃষ্টি হয়, মুসলিম অঞ্চল সৃষ্টি হয়, মুসলিম রাজ্য সৃষ্টি হয়। এইভাবে সৃষ্টি হয়েছিল কেরালা, এইভাবে সৃষ্টি হয়েছিল কাশ্মীর, এইভাবে সৃষ্টি হওয়ার পথে এগিয়ে গিয়েছিল আসাম। শাহেদুল্লাহ যখন আসামের মুখ্যমন্ত্রী বা প্রধানমন্ত্রী ছিলেন, তখন এখানে ব্যাপক হারে অনুপ্রবেশ হয়েছে। আজকের যে সমস্যা আসামে, সেই সমস্যার মূল শাহেদুল্লাহ স্যার, এই কথা কংগ্রেসকে জানানো হয়েছিল। বারবার গোপীনাথ বরদলৈ বলেছিলেন, কিন্তু কংগ্রেস যেহেতু এই দেশের ওই ব্রিটিশ আমল থেকে লর্ড হিউমের হাত ধরে তুষ্টি রাজনীতিতে বিশ্বাস করে, তারপরে তারা বিশ্বাস করলো ভোট ব্যাংকের রাজনীতিতে। এই ভোট ব্যাংকের রাজনীতিতে এসে তারা মুসলিম ভোট ব্যাংক তৈরি করলো। একদম এই বিষয়ে আমি যাব, একদমই দেবপ্রসাদ বাবু সঙ্গেই থাকুন আমাদের সঙ্গে, যেহেতু কংগ্রেস নেতা গৌতম বাবু রয়েছেন এই মুহূর্তে। গৌতম বাবু কিছু বলতে চাইছেন, বলুন। আপনি তো হোয়াটসঅ্যাপ ইউনিভার্সিটির একজন হিস্টোরিয়ানকে আমার সামনে দাঁড় করিয়ে দিয়েছেন, হাস্যকর কিছু মন্তব্য করলেন। উনি বলেছেন কংগ্রেস 1942 সন থেকে 1947 সন পর্যন্ত কংগ্রেস ব্রিটিশদের মানে স্বাধীনতা ভূমিকা আন্দোলনে কংগ্রেসের কোনো ভূমিকা নেই। আমি ওই ভদ্রলোককে জিজ্ঞেস করতে চাইবো, আপনার অধ্যয়ন কোথায় ছিল? আপনি কোথা থেকে এগুলো পেয়েছেন? আপনি বলেছেন কংগ্রেস ব্রিটিশদের সাথে কংগ্রেস মানে ব্রিটিশদের সাথে হয়ে স্বাধীনতা আন্দোলনে কংগ্রেস বাধা সৃষ্টি করেছিল। আপনি এসব জ্ঞান রাখেন কোথায়? হোয়াটসঅ্যাপ ইউনিভার্সিটির জ্ঞান নিয়ে আপনি এরকম একটা টিভি ডিবেটে আসছেন, আপনাকে লজ্জা করছে না? কংগ্রেস, তারপরে বলছেন কংগ্রেস 150 বছর ধরে। আপনি কোনো কথা বলবেন না, আমি আপনার সময় কোনো ডিস্টার্ব করিনি। প্লিজ লিসেন, ডু নট ডিস্টার্ব মি।
আপনি বলছেন কংগ্রেস 150 বছর ধরে কংগ্রেস শাসন করছে। ভারত স্বাধীন কবে হয়েছে? আসামে 150 বছর ধরে কংগ্রেস স্বাধীন করছে, ভারত কবে স্বাধীন হয়েছে? না, হিসেব আছে। দুটো পিরিয়ড। আপনি সেখানে শুনুন কোনো কথা বলবেন না, কোনো কথা বলবেন না, 1885 আপনাকে ডিস্টার্ব থেকে করিনি। 47 সন। ডু নট ইন্টারফেয়ার ইন মাই টাইম, প্লিজ ডু নট 1947 থেকে ইন্টারফেয়ার। 2014 হোয়াটসঅ্যাপ দুটো ইউনিভার্সিটির হিস্টোরি পড়ে এখানে ডিবেটে আসবেন না, জাতির বদনাম করবেন না আপনি। বাঙালি জাতি, বাঙালি ইন্টেলেকচুয়াল জাতি, আপনি পুরো জাতিকে বদনাম করে দিচ্ছেন এখানে বসে। আপনি যে আপনার কোনো জ্ঞান কংগ্রেসের- নেই, কোনো জ্ঞান নেই আপনি আপনার যে মধ্যে। কংগ্রেসের আপনি বলছেন সমর্থন করছেন, কংগ্রেস আজকে ব্রিটিশদের তলানিতে শাসক আসছে ছিল। কেন? আপনি যার কংগ্রেস রেফারেন্স আজকে- নিয়ে এসেছেন, আপনি কংগ্রেস ব্রিটিশের দালালি আজকে করেছেন, পায়ের আপনার তলায় মাটি পূর্বপুরুষ নেই। ব্রিটিশের দালালি করেছে। আপনি আগে- আরএসএস কোরআন কংগ্রেস আজকে সীমিত। আরএসএস এর লোক, আপনি কথা কংগ্রেসের বলবেন না। অস্তিত্ব কোথাও আপনি, নেই, আমি ভারতবর্ষে একবার কোথাও ওনাকে নেই। বলছি উনার ফোনটা অফ করান, আমি উনাকে ডিস্টার্ব করিনি, আমি সব শুনেছি চুপচাপ। উনাকে অফ করান ফোনটা। আপনি এটা বলুন, ফোন অফ কংগ্রেস করান আজকে আপনি, আমি এই বলছি উনার তলানিতে মাইকটা কেন? আপনি অফ করান, আমাকে গৌতমবাবু, বলতে আপনি- দিন। আপনি চেঁচাবেন না সেখান থেকে, একেবারে চেঁচাবেন না। হিস্টোরিকে আপনি ডেমোলিশ করতে চাইবেন না, একেবারে চাইবেন না হিস্টোরি ডেমোলিশ করতে। স্বাধীনতা আন্দোলন কংগ্রেসের যখন গঠন হয়, আমি বলছি কংগ্রেসের যখন গঠন হয় ব্রিটিশ শাসনের ভাগিদারির জন্য কংগ্রেসের গঠন হয়েছিল। আর তারপরে সেই ব্রিটিশ শাসনের ভাগিদারির পরে কংগ্রেস এটা নিয়ে স্বাধীনতা মুভমেন্ট করেছিল। আর যখন কংগ্রেস স্বাধীনতা মুভমেন্ট করেছিল, আপনি যে প্যারাডাইস থেকে আসছেন, সেই হিন্দুত্ববাদী প্যারাডাইস, সেই আরএসএস এর প্যারাডাইস, সেই আরএসএস এর প্যারাডাইস 100 বছর ধরে ব্রিটিশের দালালি করছে, আজও করছে ব্রিটিশের দালালি, আজও করছে ব্রিটিশের দালালি। সেই 100 বছরের দালালি গৌতমবাবু, গৌতমবাবু, ভারতবর্ষের পাতায় ইতিহাস গৌতমবাবু, লেখা আপনার আছে। সঙ্গে মিতাদিও রয়েছে, মিতাদিও রয়েছেন বিজেপির মুখপাত্র। আমি যদি একটু ওনার কাছে যাই, আপনি যেসব অভিযোগ তুলছেন, আপনি যেসব অভিযোগ তুলছেন, আমি একটু মিতাদির কাছে যাবো। মিতাদি, জাতির লোক হয়ে আমি যখন জাতির বলবো অপমান তাহলে হচ্ছে কিন্তু এটা। কেউ আপনি ইন্টারভিউ এটা করতে পুরো পারবে না। জাতিটাকে বদনাম করছেন। বেশ, আমি যদি বেশ। এখন বলবো, Atlee, ফার্স্ট অফ Atlee, অল যিনি এটা স্বাধীনতার পুরো ঘোষণা আমাদের তিনি হিস্ট্রিতে আছে 77% যে তিনি এলেন বলেছেন। অক্টেভিয়ান তিনি হিউম বলেছেন, কংগ্রেস দল রেডি কংগ্রেসের করেছে। ভূমিকা দ্যাট ইজ নট অ্যান হোয়াটসঅ্যাপ ইউনিভার্সিটি, এইসব জেএনইউ হিস্টোরিয়ানে লিখে গেছে যে কংগ্রেস দল যখন গঠন হয়েছিল এলেন অক্টেভিয়ান হিউম গঠন করেছে। আর আমরাও ছোটবেলার থেকে যে হিস্ট্রি বুকগুলি পড়ে এসেছি সেখানে লেখা আছে। হোয়াটসঅ্যাপ হ্যাজ কাম অনলি রিসেন্টলি। আমরা ছোটবেলা হ্যাঁ, সেখানে উমেশচন্দ্র ব্যানার্জি প্লিজ প্রথম আপনি একটু সভাপতি এখন ছিলেন। আপনাকে দাদা প্লিজ নাও ডোন্ট ইন্টারভিন। আপনাকে যেরকম বলেছেন এভরিওয়ান শুড রেসপেক্ট ইওর টাইম, ইউ অলসো রেসপেক্ট। আমাকে বলেছে বলে আমি বলছি। সো ইট ইজ একদম ক্লিয়ার যে এলেন অক্টেভিয়ান হিউম অ্যান ইংলিশম্যান হ্যাজ ক্রিয়েটেড দ্য কংগ্রেস পার্টি। সেটাতে কোনো কন্ট্রোভার্সি নেই, কোনো ডাউট নেই। সেকেন্ড, এখন আসছে যে যা যা হচ্ছে আমরা কংগ্রেসে যা দেখছি, আমরা যদি আসামের ইলেকশনে দেখে আমরা সবাই জানি যে এবার কংগ্রেসের অলমোস্ট কংগ্রেস মুক্ত আসাম হয়ে যাবে। কারণ আপনি এখন সার্ভে যেটা দেখালেন, সেই সার্ভে হিসাবে তো এক্সেপ্ট মিয়া এলাকা, যেগুলিকে মিয়া এলাকা আজকে না, হিতেশ্বর শেখার দিনের আগের থেকে এই যে উনি পুরো ভালোই বলেছিল যে পোস্ট পার্টিশন যখন থেকে মকবুলের সময় থেকে যখন এই যে আরে দাদা একটু শুনে নেন, সাইদুল্লাহ হোসেনের সময় থেকে যেইভাবে গ্রো মোর ফুড একটা পলিসি, একটা মডেল বানিয়ে বাংলাদেশি মিয়াদেরকে এখানে এসে সেটেল করেছে, সেই এলাকাতেই সার্ভেতে আসছে যেগুলিতে কংগ্রেসকে ভোট দিচ্ছে। তার মানে কি ভারতবর্ষের মানুষের কংগ্রেসকে ভোট দিচ্ছে না। আর কংগ্রেস ওইসব সিটি জানবে 126 এর ভেতরে আমরা যেটা বিজেপি জানি, আমরা 103 আমাদের এনডিএ পার্টি আমরা জিতছি। তার মানে কংগ্রেস ইজ অনলি ইন দ্য লেফট আউটের মধ্যে। আপনি নিজেই বললেন যে সার্ভেতে এআইডিএফ এ কি পাবে, রাইজর দল কি পাবে, এজিপি কি পাবে, ইউপিপিএল কি পাবে, তো কংগ্রেস থাকলো কোথায়? তো কংগ্রেস থাকলো কোথায়? মোটামুটি পুরো ওয়াশ আউট হয়ে যাবে। আর এইবার 26-এর নির্বাচনে পুরো আসামের বাসী সবাই দেখিয়ে দেবে যে কংগ্রেসকে, এই যে কংগ্রেসের যে সব সময় একটা মিয়া পার্টিকে নিয়ে কাজ করা, আর আসামের নিজেদের আমাদের ইন্ডিজিনাস মানুষদেরকে সবসময় হিংসা করা, ঝগড়াঝাটি করা, সেটা এইবার নির্বাচনে কংগ্রেস যখন অ্যাবসলিউটলি আউট হয়ে যাবে তখন বুঝবে। আর সেই জন্য আমরা জানি যে কংগ্রেস এখন যদি দেখছেন আপনারা লাস্ট ফিউ উইকস থেকে কংগ্রেসের যেটা এজেন্ডা, ইটস আ নেগেটিভ এজেন্ডা। কংগ্রেস কোনো পজিটিভ ইস্যু নিয়ে কাজ করছে না, কোনো একটা পজিটিভ স্টেটমেন্ট নেই, কোনো পজিটিভ গোল নেই, কিছু নিয়ে কাজ করছে না, খালি বিজেপির বিরোধ। আরে বিজেপির বিরোধ করে কি হবে? বিজেপির বিরোধ করা মানে মানুষের বিরোধ করা। 2014-তে বিজেপিকে প্রাইম মিনিস্টার নরেন্দ্র মোদীকে
এনেছিল 1940 সেন্টারে 1940 2016তে তার মানে কি এখানের 1940 এখানের সালে মানুষে মানুষের জন্ম ভোট হয়নি? দিয়ে বিজেপি কে হ্যাঁ? এনেছে 2016 একবার না 2021এও এনেছে আর 2026এও আনবে। তো এখন যদি আমরা দেখছি হিন্দু মানুষরা কোথার মানুষ, এখানেরই মানুষ যারা আগে একদম পুরো এনশিয়েন্ট টাইম থেকে হিন্দু মানুষরা যারা এখানে ছিল তারাই ভোট দিচ্ছে। এখন যদি ওনারা কংগ্রেসে বলছে যে হিন্দু মানুষরা সব বিজেপিকে ভোট দেবে, কেন দেবে না? বিজেপির উপরে বিশ্বাস আছে যে যদি আসামকে রক্ষা করবে, সিকিউরিটি দেবে মানুষদেরকে, বিজেপিই দেবে। ডেভেলপমেন্ট তো দিচ্ছেই, সোশ্যাল সিকিউরিটি তো দিচ্ছেই, এখন লাইফ সিকিউরিটি খালি বিজেপি দেবে, বিজেপির বাইরে কারা দিতে পারছে না। আর আমরা এই আপনার সার্ভেতেই ওরা বলে দিচ্ছেন, দেখ সার্ভে ইজ अगेन আ থার্ড পার্টি সার্ভে। তা সার্ভেতেই বলে দিচ্ছে যে একদম খাটাং করে যে 26-এ এবার বিজেপি আসামে আসছে, খালি আসামে না অন্য স্টেটও আসবে, কিন্তু আমরা কারণ আসামে ডিসকাস করছি তো 126 থেকে 103 সিটে বিজেপি এন্ড এনডিএ পুরোপুরি ভালোভাবে আসছে। একেবারে গৌতমবাবু, যে সমীক্ষা, সে সমীক্ষার মধ্যে কোথাও না কোথাও দেখা যাচ্ছে যে কংগ্রেস কিন্তু হিন্দু অধ্যুষিত এলাকায় সেরকম একটা ভালো ফল দেখাতে পারবে না, এবং একেবারে যে রিপোর্টটা এসছে মাত্র 7টি আসন হিন্দু অধ্যুষিত এলাকায় কংগ্রেস পাবে, মাত্র 7টি আসন। কোথাও না কোথাও হিন্দুদের আস্থা কিন্তু হারাচ্ছে অসমে কংগ্রেস, এবং তার জন্যই কি কংগ্রেস মিয়া মুসলমানদের হাত ধরতে বাধ্য হয়েছে বা তাদেরকেই ভোট ব্যাংক হিসেবে ইউজ করছে নিজেদেরকে টিকিয়ে রাখতে? ইন্ডিয়া টুডে সার্ভেতে 2024 সনে নরেন্দ্র মোদী সরকারকে 432টা আসন দিয়েছে, আপ কি বার 400 পার 432টা আসন দিয়েছিল। তারা ভেবেছিল সেই সার্ভের জোয়ারে লোক হয়তো তাদেরকে ভোট দেবে, কিন্তু আমি বলে দিচ্ছি সেই যেগুলো হিন্দু প্রধান এলাকা ছিল, অযোধ্যা, চিত্রকূট, প্রত্যেকটা সিটে হেরেছে বিজেপি, ভালোভাবে হেরেছে। এমনকি মোদী যেই সিট থেকে জিতেছেন বারাণসী, সেই বারাণসী মোদী 7th রাউন্ড অব্দি, 7th রাউন্ড টিল 7th রাউন্ড হি ওয়াজ ট্রেলিং বাই 22,000 ভোটস, এন্ড আফটার দ্যাট ওয়েবসাইটটা বন্ধ করা হয়ে যায় 2-3 ঘন্টার জন্য, সেই ইলেকশন কমিশনের ওয়েবসাইট বন্ধ করা হয়, তারপরে হঠাৎ দেখা যায় উনি জিতে যান। তো ইন্ডিয়া টুডে সার্ভে 432 দেখানোর পরেও, এত কিছু করার পরেও 240 এনে দাঁড় করিয়ে দিয়েছে। আপনার যে ওই সার্ভে 74-72 দেখাচ্ছে, সেটা দেখবেন আপনি ওই 32-33-40 ভেতরে থাকে যাবে। আমি কিছুদিন আগে একটা ডিবেটে বলেছিলাম যে উত্তর আসাম আর আপার আসাম, যেটা উজনি আসাম আমরা বলি, উত্তর আসাম আর আপার আসামে উজনিতে কংগ্রেসের জোয়ার আসছে, সেই জোয়ারে বিজেপি ভেসে যাবে। আর যার জন্য সেই যে হাউতাস একটা, সেই হাউতাস কন্টিনিউসলি চলছে বিজেপির মধ্যে। আর যদি কংগ্রেসের এই জোয়ারটা না থাকতো, বিজেপির এই হাউতাস করার দরকার ছিল না। কংগ্রেস তো ইউডিএফ কে নিয়ে, বিজেপি চ্যানেল তো ইউডিএফ কে নিয়ে ডিবেট করছে না, চ্যানেল তো রাইজোর দলকে নিয়ে ডিবেট করছে না, আপনার চ্যানেল তো অন্য কাউকে নিয়ে, চ্যানেল কংগ্রেসকে নিয়ে ডিবেট কেন করছে? ওই যে হাউতাসটা, সেই হাউতাসের জন্য কংগ্রেসকে নিয়ে ডিবেট করছে। না গৌতম বাবু, না সমীক্ষায় যেটা প্রকাশ পেয়েছে হাউতাসের জন্য আমি নয়, বললাম, আমি সমীক্ষা আপনাকে হাউতাস রেফারেন্স নয়, দিয়েছি। সমীক্ষা যেটা আমি বলছে সমীক্ষা- বারবার, আমি এবং সমীক্ষার বর্তমান reference অসমের যেটা দিয়েছি, পরিস্থিতি সে জায়গায় 432টা দাঁড়িয়ে সিট দেখা হয়েছিল, না, আমি সেই ঠিক একই আছে, চ্যানেলের আমি কিছু সমীক্ষা বলছি না এই মুহূর্তে, শুভজ্যোতির কাছে যাবো। আমি কিছু বলছি না শুভজ্যোতি, এই যে সমীক্ষা, এটা কি একেবারে নাকচ করা যায় এই সমীক্ষাকে? একেবারে নাকচ। উড়িয়ে দেওয়া যায় বর্তমান যে অসমের পরিস্থিতি? না দেখো দিদি, আগে একটা তো কথা বলবো যে কি এই কংগ্রেসের অবস্থা এরকম হয়েছে আজকের দিনে কি ওনারা যদি ইলেকশন হেরে যান তাহলে ইভিএম হ্যাক হয়ে যায়, আর যদি ইলেকশন জিতে যান তাহলে সব কিছু ঠিক থাকে। যেখানে বেনারসের কথা উনি বলছেন 3 ঘন্টার জন্য ওয়েবসাইট বন্ধ হয়ে গেছে, তাহলে ওনার নেতাদের কেন সৎসাহস হয়নি কোর্টে গিয়ে কেস করার এই ইলেকশনের উপর? ইলেকশন পিটিশন কেন করলেন না? আপনি তাহলে ইলেকশনে কোড অফ কন্ডাক্টটা যে চেঞ্জ হয়েছে সেটা আপনার জ্ঞান নেই, আপনি এগুলো অধ্যয়ন করে আসবেন। আপনি কি জানেন না ইলেকশন পিটিশন কি? আপনি আপনি হচ্ছে জানেন যে না। সব থেকে তাহলে আপনি আমার থেকে বয়সে বড়, তো আমি ওই শব্দটা ব্যবহার করলাম না। কারণ যদি আপনি ইলেকশন আপনি যদি ইলেকশন পিটিশনের মিনিং জানেন না, তাহলে লজ্জা থাকা উচিত। কংগ্রেস এরকম ব্যক্তিকে মুখপাত্র হিসাবে পাঠিয়েছে এরকম একটা টক শোতে। ইলেকশন পিটিশন কাকে বলে যদি উনি না জানেন, তাহলে উনি হি ল্যাকস দ্য বেসিক নলেজ অফ পলিটিক্স।
অ্যান্ড অলসো দ্য লিগ্যাল সিস্টেম, এটা তো জেনারেল লিগ্যাল সিস্টেম, ইলেকশন পিটিশন। আমি বলে রাখি আপনাকে, আপনার দলের হাফিজ রশিদ আহমেদ চৌধুরী, যিনি করিমগঞ্জ লোকসভা আসন থেকে নির্বাচিত হয়েছিলেন, উনি যখন নির্বাচনে হেরে গেছেন, উনি গুয়াহাটি হাইকোর্টে ইলেকশন পিটিশন করেছেন এগেইনস্ট দ্য সিটিং ইলেক্টেড এমপি কৃপানাথ মালা। তাহলে আপনার এতটুকু যদি নলেজ না থাকে, আপনাকে কংগ্রেস দল যে পাঠিয়েছে এটা দুর্ভাগ্যজনক যে এত পুরনো একটা দল এরকম আধা শিক্ষিত ব্যক্তিকে টক শোতে পাঠায়। লজ্জা থাকা দরকার। আপনার কোনো প্রশ্নের আমি উত্তরই দিব না, কারণ ইউ ল্যাক বেসিক এডুকেশন, ইউ ল্যাক বেসিক এডুকেশন। তাহলে বললাম বানারসের কথা, যদি বানারসে 3 ঘন্টার জন্য হ্যাক হয়েছে, কেন সৎ সাহস হয় নেই সেখানে যিনি ট্রেল হচ্ছিলেন বা যিনি লিড হচ্ছিলেন, উনি কেন ইলেকশন পিটিশন করলেন না? কাল তো মমতা ব্যানার্জি এসআইআর কে নিয়ে সুপ্রিম কোর্টে গেছেন, কেন তাহলে ওনাদের দল সুপ্রিম কোর্টে গেলেন না, ওনার প্রার্থী গেলেন না সুপ্রিম কোর্টে? এসব হচ্ছে নেগেটিভ। দিস ইজ জাস্ট এ নেগেটিভ টু হাইজ্যাক দ্য পলিসি অফ ডিসিশন। যা কোর্ট অফ ল আছে, আজ কি ভারতবর্ষে আইন কানুন নেই? তাহলে তো তৃণমূল কংগ্রেসের সুপ্রিমো পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রীকে কেন যেতে হয়েছে সুপ্রিম কোর্টে? সশরীরে গিয়ে বলেছে। আপনার মতো অর্ধশিক্ষিত মানুষের বক্তব্য তো আমি রিপ্লাই দিব না, যে নাকি ইলেকশন পিটিশন জানেন না। তাহলে শুনুন, আপনাকে বলে রাখি, আপনার দল আজ কেন আজ জমিহীন হচ্ছে। আজ গতকাল আমি একটা ন্যাশনাল রিপোর্ট পড়ে দেখেছি কি আজ সর্বভারতীয় দল হিসেবে কংগ্রেস থেকেও বেড়ে গেছে তৃণমূল কংগ্রেস, ডিউ টু দিয়ার লিডারশিপ ক্যাপাসিটি। কেন এসআইআর নিয়ে পারলো না, বা কংগ্রেস কেন পারলো না পশ্চিমবঙ্গে কেন পারলো না? কেন উনাদের দলের অ্যাকচুয়ালি নেতৃত্ব হয়ে গেছে এত বিশাল, যে এত বিশালই বলুন, দেখুন উনাদের মতো ব্যক্তি যিনি ইলেকশন পিটিশন জানেন না, উনাকেও মুখপাত্র বানিয়ে দিয়েছে। তাহলে উনাদের লিডারশিপ হয়ে গেছে এত বেশি, নেতা কর্মীরা হয়ে গেছে কম। সেটাই হচ্ছে আজকে প্রবলেম। কিন্তু আজ যদি আপনি আসামের কথা বলেন, বিশেষ করে বাঙালি হিন্দুর কথা বলেন, বাঙালি হিন্দুদের কয়টা সমস্যার জন্য কংগ্রেস দল আন্তরিক ছিল? জিরো। আজ যার জন্য বাঙালি প্রত্যেকটা সিটে আসামে কেন আজ কংগ্রেস জিরো হয়ে গেছে, সেটা উত্তর উনি দিতেই পারবেন না, কারণ যত সেনসিটিভ ইস্যু আছে। সুব্রত যে প্রশ্নগুলো করছে একটু শুনুন, সুব্রত যে প্রশ্নগুলো করছে, যতগুলো সেনসিটিভ ইস্যু আছে, উনার তো শোনার ধৈর্য নেই, উনার কাছে রিপ্লাই নেই। কারণ উনি যা প্রথমে রিপ্লাই দিয়েছেন সেটাতে উনি ফেসে গেছেন। কারণ উনাকে তো হয়তো আজ কংগ্রেস হাইকমান্ড নলেজ দেওয়া দরকার আপনাকে। আপনার লিগ্যাল টিমের সাথে আপনি বসুন। আপনারা কি আপনাদের রাজীব ভবনে খুলেছেন ইলেকশন ওয়ার ম্যানেজমেন্ট, তাহলে ওয়ার ম্যানেজমেন্ট থেকে আপনি অল্প নলেজ গেইন করুন, তারপর এসব টিভিতে এসে বক্তব্য রাখবেন। কারণ আপনাদের মতো বক্তারাই এই দলকে আজ এই পরিস্থিতি নিয়ে গেছে। আর জনগণ তো আপনাদের সাথে নেই, কারণ প্রত্যেকটা বাঙালি হিন্দুর যে সমস্যা, আপনি রিপ্লাই দিবেন। একদমই গৌতমবাবু, সুব্রত যেটা প্রশ্ন, কংগ্রেস বাঙালি হিন্দুদের জন্য, আসামে বাঙালি হিন্দুদের জন্য কি করেছেন? তিনটা উনি বলে দেখুন। 3টা বিশেষ কাজ লিঙ্গুইস্টিক মাইনরিটি, ভাষিক সংখ্যালঘুদের জন্য উনার দল কি করেছে সেটা বলে দিন। তাহলে আমি এই প্রশ্নটা তো যুক্তিযুক্ত প্রশ্ন, আপনি এই প্রশ্নের উত্তর দিতেই হবে। নিশ্চয়ই। কংগ্রেস শাসনকালে ভাষিক সংখ্যালঘুর 4 জন করে মন্ত্রী থাকতো। বিজেপির শাসনকালে ভাষিক সংখ্যালঘুর সেই 1 জন মন্ত্রী। বলছি, কংগ্রেস শাসনকালে কমেও 7 থেকে 8 জন ভাষিক সংখ্যালঘুর রিপ্রেজেন্টেটিভ থাকতো। বরাক থেকে কমে, ব্রহ্মপুত্র থেকে কমেও 5 জন থাকতো। বিজেপির শাসনকালে সেটা 2টোতে এসে দেখি। কংগ্রেস শাসনকালে ভাষিক সংখ্যালঘুদের জন্য কি করা হয়নি? ভাষিক সংখ্যালঘুদের স্কুলকে একের পর এক স্কুল প্রভিন্সিয়ালাইজ করা হয়েছে। ভাষিক সংখ্যালঘু যেই বোর্ডের কথা উনি বলছেন, সেই বোর্ড কংগ্রেস গঠন করেছে। ভাষিক সংখ্যালঘু এই বোর্ড কংগ্রেসে গঠন করা, সেটা বিজেপি গঠন করেনি। উনি জানেন না, সেটা বিজেপি কংগ্রেস গঠন করা ভাষিক সংখ্যালঘুর নামে। সেই বোর্ডকে কত টাকা উনাদের গভর্নমেন্ট অ্যালটমেন্ট দিয়েছিল সেটাও আজ জানি। আজ যদি এই বোর্ডকে ফাংশনাল করেছে, এই গভর্নমেন্ট করেছে, ভাষিক সংখ্যালঘু লোকদের, যারা বেকার লোক আছে ওনাদেরকে স্বাবলম্বী করার জন্য, ভাষিক সংখ্যালঘু মহিলাদেরকে স্বাবলম্বী করার জন্য এই বোর্ডের দ্বারা আজ ইলেকট্রিক ভেহিকেল দেওয়া হচ্ছে, সেলাই মেশিন দেওয়া হচ্ছে।
হচ্ছে, উনাদের সময় আজ হ্যাঁ, সব yes, free and সেলাই fair মেশিন দেওয়া দেওয়া হচ্ছে। হচ্ছে। আপনাদের সময় এগুলো আপনি কোথায় যেত বলছি, মানুষই জানতো না, 1500 টাকা এইসব দিচ্ছেন, কোথায় যেত BJP মানুষই জানতো না। আমলে কংগ্রেসের জন্য ভাষিক মাইনরিটি সংখ্যালঘু সবসময় 22, নেওয়া ছিল। Let us be very clear, বিজেপি আমলে আমার 12 এখানে লাখ ভাই ভাষিক উনি জিজ্ঞেস সংখ্যালঘুকে করছেন যে এনআরসি হিন্দু থেকে বাদ দিয়ে বাঙালিদের রাখা জন্য কি হয়েছে। করেছে। বিজেপি উনি কিন্তু শাসনকালে হিন্দু বাঙালিদের 12 জন্য লাখ কি করেছে জিরো, কিছু জিরো। বলতে পারেনি, They have কিছু done বলতে zero। পারেনি, কারণ কিছু ভাষিক করেনি। সংখ্যালঘু আজকে বলবে না যদি এটা। আমাদের ভাষিক সিএম সংখ্যালঘু ডক্টর পাল্টা হিমন্ত জবাব বিশ্ব দেবে। শর্মার He যেটা has a chief convener কনস্টিটিউয়েন্সি of ভাষিক জালুকবাড়ি, সংখ্যালঘু ডিপার্টমেন্ট জালুকবাড়িতে APCC আমি ম্যাক্সিমাম যে আমি জোর মালিগাঁও করে পান্ডু জোর গলায় বাঙালি বলতে মানুষ পারছি আপনাকে আপনাকে জিজ্ঞেস পাল্টা করেন, জবাব দেবে। কংগ্রেসে আসার পরে সরি বিজেপিতে আসার পরে কত কিছু হয়েছে। আজকে একটা মালিগাঁওতে এত বড় ব্রিজ হয়েছে। ভাই জিজ্ঞেস করছে কি হিন্দুদের জন্য কি করেছেন, হিন্দু বাঙালিদের জন্য কি করেছেন, তিনটা সেটা বলুন কোনো না। প্রশ্ন নেই। Three. কিন্তু Highlight the three আমরা points. এখন উনি আমি বলতে তিনটা পারবেন না, কেন আমরা 30টা বলছি বলে বিজেপি দিলাম। থেকে আমরা টার্গেট দিয়েছিলাম এমপ্লয়মেন্ট 1 লাখ, আমরা করেছি কত 1,60,000। তো এই যে 1,06,000 এর উপরে যে আমরা যে করলাম, সেখানে কি কোনো ডিসক্রিমিনেশন হয়েছে? না, এখানে কিন্তু মাইনরিটি সবাই পড়েছেন, ট্রান্সপারেন্ট, নন কারাপ্ট। আজকে যখন কংগ্রেসের সময় থাকতো আমরা জানতাম যে একটা চাকরি পাওয়ার জন্য কিভাবে স্ক্যাম, এপিএসসি স্ক্যামই হোক, গভর্নমেন্টের ছোট ছোট একটা চাপরাসি পিওনে চাকরির জন্য কত স্ক্যাম হতো, কত করাপশন ছিল। আজকে নতুন নবপ্রজন্ম উঠে বলছে যে আমরা পরীক্ষা দিয়েছি, পড়াশোনা করেছি, এক্সাম দিয়ে পাশ করে এসেছি, এর জন্য এত ভালো লেগেছে। ওনাদের প্যারেন্টসরা, ফ্যামিলির মানুষরা বলছে যে আমরা ভাবতে পারিনি কোনোদিন স্বপ্নতে যে আসামে আমাদের ছেলেমেয়েরা চাকরি পাবে। আগে ভাবতাম যে অল্প পড়াশোনা করি আমরা বাইরে পাঠিয়ে দেব। আজকে আমাদের যত আসনই হোক বা ডেভেলপমেন্টই হোক, আজকে যতক্ষণ ব্রিজে যে বরাকে যত হয়েছে, আমি তো নিজে বদরপুর গিয়ে এসেছি, শিলচর থেকে করিমগঞ্জে যাওয়ার জন্য 1.5 আওয়ার লাগতো, এখন হার্ডলি 35। আর সেইখানে যে মাঝে বদরপুর, সেটা কিন্তু মাইনরিটি এলাকা। তো যখন বিজেপি যখন কাজ করে, সে কোনো ডিসক্রিমিনেশন করে না। কিন্তু কংগ্রেসের সময় ভাই একদম রাইট কথা জিজ্ঞেস করেছে যে হিন্দু বাঙালিদের জন্য কি করেছেন, একটা দিদি আমি আপনাকে অ্যাড করতে চাই, যদি আজ হিন্দু বাঙালির যদি কি হয়েছে, যদি দেখুন ডি ভোটারের সমস্যা, এই যে এইটা কাজ সৃষ্টি, এবং এই ডি ভোটার থেকে যদি আজ যদি নোটিফিকেশনের মাধ্যমে যদি বাঙালি হিন্দুকে যদি রেহাই দেওয়া হয়েছে, কে দিয়েছে সেটাও আমরা জানি। সেই ব্যাপারে ওনারা কতটুকু আন্তরিক ছিলেন, ওনারা যদি পেরেছেন যতগুলো সম্ভব নাম্বার অফ কেসেস, লার্জ নাম্বার অফ কেসেস, যারা নাকি ইভেন শিডিউল কাস্ট ব্যক্তি কোনোদিন কি হতে পারে উনি বহিরাগত বা বিদেশি হতে পারে না, ইভেন শিডিউল কাস্ট লোকদেরকে ওনারা নোটিশ দিয়ে হ্যারাসমেন্ট করেছেন। কিন্তু আজ নোটিফিকেশনের মাধ্যমে উনাদেরকে এই হয়রানি থেকে ছাড় দেওয়া হয়েছে। আলোচনা আরো করব, কারণ এই মুহূর্তে আলোচনা বেশ জমে উঠেছে। বিভিন্ন বিষয় নিয়ে আমরা এই মুহূর্তে আলোচনা করছি, শাসক বিরোধী প্রত্যেকেই নিজেদের মতামত রাখছে। তো এবারে সাফ কথার আলোচনার যে দ্বিতীয় বিষয় নিয়ে আজকে আমরা আলোচনা করব, সেটা হচ্ছে যে ইতিমধ্যে বিভিন্ন সংবাদ মাধ্যমে প্রত্যেকে আপনারা জেনে গেছেন যে আগামী 8ই ফেব্রুয়ারি গৌরব গগৈর পাকিস্তান লিঙ্ক সম্পর্কে এসআইটি রিপোর্ট পেশ করা হবে, এবং এই বিষয়ে বারবারই মুখ্যমন্ত্রী একথা জানিয়ে এসেছেন, সংবাদ মাধ্যমে তিনি প্রকাশ করে এসেছেন, এবং এই বিষয়ে একাধিক বিষয় উঠে আসছে। এবং সে জায়গায় দাঁড়িয়ে মুখ্যমন্ত্রীর যে বক্তব্য এবং গৌরব গগৈর যে পাকিস্তান লিঙ্ক, সেই সম্পর্কে মুখ্যমন্ত্রীর যে বক্তব্য, এই মুহূর্তে প্রথমে আমি সামনে রাখবো তার বক্তব্য। গৌৰৱ গগৈৰ পৰিবাৰৰ পাকিস্তানতো বেংক একাউণ্ট আছে, আৰু সেই কথাটো তেওঁ নিজে অসম পুলিচকে কৈছে, আৰু বেংক একাউণ্টটো বন্ধ কৰি দিয়া বুলিও আমাক কোৱা নাই। গতিকে এইটো এটা ক্লিয়াৰ ফেক্ট যে তেওঁলোকৰ টকা বিদেশী দি আহে, বিদেশতে থাকে, আৰু এইটো এটা বহুত ডাঙৰ ষড়যন্ত্ৰ। 8 তাৰিখে মই কমেই, যদি পাকিস্তানৰ লগত নিজৰ 2টা ল'ৰা ছোৱালী বিদেশী আৰু তেওঁ হ'ব অসমৰ মুখ্যমন্ত্ৰী, সেইটো ফ্লপছো বুলি কয় নেকি? তেওঁৰ পৰিবাৰ বিয়া হোৱাৰ পিছতো যদি সোনিয়া গান্ধী ভাৰতীয় নাগৰিক হ'ব পাৰে, গৌৰৱ গগৈৰ পত্নী কিয় হ'ব নোৱাৰে? মই 8 তাৰিখে ময়ে ক'ম, কিন্তু মই তেওঁক কৈছোঁ যে মই কোৱাৰ আগতে তেওঁ কৈ দিয়কচোন পৰিয়ালৰ ধৰ্মবিলাক কি। আগষ্টৰ পৰা গৌৰৱ গগৈক মই ষ্ট্ৰেইট কৈ আছোঁ যে এওঁ পাকিস্তানৰ, কেছ কিয় দিয়া নাই মোৰ ওপৰত? তাৰমানে তেওঁ কোৰ্টত গ'লেই আৰু ফচিব বুলি জানে। মই যোৱাকালিও খবৰ লৈছোঁ ভাৰত চৰকাৰক যে ইণ্ডিয়ান চিটিজেনশ্বিপৰ কাৰণে এতিয়াও আবেদন কৰিছে নেকি। আজিৰ দিনটোতো আবেদন কৰা নাই। তাৰমানে ভাৰতীয় আৰু অসমীয়া মানুহক মই বুঢ়া আঙুলি দেখুৱাই মই চলিম। মোৰ ল'ৰা ছোৱালী বিদেশী, কিন্তু অসমীয়াই মোক ভোট দিবই লাগিব।
এখেতে আকৌ ভাৰতীয় হৈ থকাজনক গৈ ব্ৰিটিছ কৰি দিলে। যিজন ভাৰতীয় ছোৱালী আৰু ঘৈণীয়েকটো নাছিলেই, বেচেৰা ল'ৰাটো ভাৰতীয় আছিল, তাকো গৈ পেলাই বদলাই দিলে। এতিয়াতো মই গৌৰৱ গগৈক এক কদম আগত গৈ সুধিম যে ইহঁতৰ ধৰ্মবিলাকো কৈ দিয়কচোন। মুখ্যমন্ত্রীর বক্তব্য আমরা শোনালাম এবং এই বিষয়ে হ্যাঁ গৌতম দা কিছু বলতে চাইছেন। গৌতম দা কি বলবেন এই বিষয়ে? আমি ওই আগের চ্যাপ্টারে একটা কথা বলতে চাই। উনি বললেন ডি ভোটারের কথা, ওনাকে আমি রিমাইন্ড করিয়ে দিচ্ছি। ডি ভোটার 1997 হয়, তখন অটল বিহারী সরকার কেন্দ্রে ছিল আর আসামে এজেপি সরকার ছিল, বিজেপি অ্যালায়েন্স পার্টনার ছিল। ঠিক আছে, এখন আমি বলছি, এখন আমি যেটা আপনি আমাকে বাইট যেটা শোনালেন সেটা নিয়ে বলছি। গতকাল মুখ্যমন্ত্রী মহোদয় একটা ভাষ্য দিয়েছেন, আমি অ্যাসামিসে বলছি, আপনারা সবাই বুঝতে পারবেন নিশ্চয়ই। প্রথমে বললেন এটা ইনিশিয়াল এনকোয়ারি, তারপরে বললেন আমি যেটু করেছি সেটু 1%। লাস্ট 10 মাস ধরে চেঁচাচ্ছেন আর আজ গতকাল বলছেন সেটা 1%। আর উনি তারপরে বলেছেন এটা ভারত সরকারের ডাটা আমি লব নোৱাৰো, ইলেকট্রনিক এভিডেন্স আমি লব নোৱাৰো, ইন্টারপোলর কোঅপারেশন আমি লব নোৱাৰো। আর একেবারে শেষে উনি বলেছেন ভুলো তো না ভাবিব ই একটা ব্যক্তির বিরুদ্ধে। যেই লোকটা গত 10-11 মাস ধরে চেঁচাচ্ছেন পাকিস্তান লিঙ্ক, পাকিস্তান লিঙ্ক, পাকিস্তান এজেন্ট, পাকিস্তান অমুক, পাকিস্তান সেমুক, সেই লোকটা 10 সেপ্টেম্বরে দেওয়ার ছিল, 10 ফেব্রুয়ারি হয়ে যাচ্ছে, প্রায় 5-6 মাস হয়ে গেল। এখন শেষ মুহূর্তে বলছেন, 3-4 দিন আগে উনি সেই দম্ভ ভাবে চ্যালেঞ্জ করছেন যে কি বলে আমার লাগিলে মুখ উপর কেস দিও, কোর্টত যাও। তার মানে যদি কোর্টে যেত, উনি এখন বলতেন যে ম্যাটার ইজ ইন সাবজুডিস। মই তো এতিয়া কব নোৱাৰো, তার মানে আমি এখন বলতে পারবো না ম্যাটারটা কোর্টে আছে। এর জন্য উনি মানে একটা সিচুয়েশন ক্রিয়েট করছিলেন যাতে কোর্টে যায়। যাই হোক, উনার সুর একেবারে নরম হয়ে গেছে। আপনি যে ক্লিপটা শোনালেন সেটা অনেক আগের ক্লিপ। আমি যে কথাগুলো বললাম গৌতম বাবু এটা গতকালের কথা। না গৌতম বাবু এটা আমি আজকের, গৌতম বাবু এটা আজকের, আমি আমি আপনাকে একদম নয়, এটা আজকের। প্রতিদিন টাইমে উনাদের প্রতিদিন সিএলপি লিডার, আসাম লেজিসলেটিভ অ্যাসেম্বলি সিএলপি লিডার, কংগ্রেস লেজিসলেটিভ পার্টির উনি যিনি লিডার বলেছেন দেবব্রত শইকীয়া, উনি নিজে বলেছেন কেন উনি মামলা করছেন না, উনার নিজের লজ্জা লাগছে। আমি যদি দাঁড়ান, আপনি কথা বলবেন না, আপনার সিএলপি লিডার কেন, সিএলপি লিডারের কথা কেন শুনেন নাই আপনাদের স্টেট প্রেসিডেন্ট, সেটা আপনি ক্লিয়ার করে দিন, তাহলে আপনার বক্তব্য ক্লিয়ার হয়ে যাবে। আপনাদের সিএলপি লিডার কি বলেছেন উনাকে? ডোন্ট শাউট লাইক এ বার্কিং ডগ। নো, আপনার সিএলপি লিডার কি বলেছে উনাকে? তারপরে আমি যদি বলছি স্পষ্টভাবে বলেছে ব্যক্তিগত আক্রমণ করবেন না। আমাদের লজ্জা হয় যে এত এইসব বলার পরও কেন গৌরব গগৈ হেমন্ত বিশ্ব শর্মার উপর মামলা করেন না। ডিআরডিও সায়েন্টিস্ট প্রদীপ পুরলকার আরএসএস এর লোক, পাকিস্তানি স্পাইং এজেন্টে উনি অ্যারেস্ট হয়েছেন। ধ্রুব সাক্সেনা বিজেপির আইটি সেলের ন্যাশনাল কোঅর্ডিনেটর, পাকিস্তানি আইএসআই সম্পর্কে মাধুরী গুপ্তা আইএফএস অফিসার, স্পাইং এজেন্টে যে দেবব্রত শইকীয়া কি বলেছিল গৌরব গগৈ, বিজেপি সেই প্রশ্নটা পাকিস্তানি স্পাইং হিসেবে অ্যারেস্ট দিতে হয়েছেন। পারবেন না। মুকেশ রাজা বিজেপি ক্যাডার, সেই কেন দিতে পারবেন না? আমি বলছি মুকেশ রাজা বিজেপি ক্যাডার আপনি বলেছেন, পুরেন্দু শর্মা আইএএস অফিসার অ্যারেস্ট বেশ, হয়েছেন। এখনো কিন্তু গৌরব গগৈ অ্যাকাউন্ট পাকিস্তানে সক্রিয় রয়েছে, গৌতম বাবু অ্যাক্টিভ রয়েছে। আমি একদম আউটলেস গুনিয়ে দিলাম, আরো গুনিয়ে দেব। দেখো আমি একটা জিজ্ঞেস করব। প্রথম, সিএম যদি পাবলিকের মাঝখানে একটা কথা বলেছে যে পাকিস্তানে কেন অ্যাকাউন্ট, পাকিস্তানে কার অ্যাকাউন্ট থাকে? একদম আমরা সবাই জানি, ভারতবর্ষ সবাই জানে যে পাকিস্তান ইজ আ টেরোরিস্ট নেশন। কতটা টেরোরিস্ট অর্গানাইজেশনে ইউএনএ ব্যান করেছে। তো পাকিস্তানে কেন গিয়ে কোনো ভারতীয় নাগরিক যার ওখানে না রেসিডেন্স আছে, না চাকরি আছে, না বিজনেস আছে, না ওখানে পড়াশোনা করেছে, উনি পাকিস্তানে গিয়ে কেন একটা অ্যাকাউন্ট খুলবে? নাম্বার 1, এটা কোয়েশ্চেনেবল। এটা আমি আর তুমি না, এটা সাধারণ মানুষরা জিজ্ঞেস করছে। আজকে আমরাও যখন সিএম এর বাইটটা দেখেছি, সাধারণ মানুষরা জিজ্ঞেস করছে যে পাকিস্তানের ব্যাংক অ্যাকাউন্টটা এখন পুরোপুরি ইনভেস্টিগেট করা উচিত। এখন হলো আমাদের যখন সিএম গত 3 মাস আগে যখন বলেছিল আমি গৌরব গগৈর পুরো ইস্যুটা করছি, সবাই আমরা জানি যে ওয়েন ইট ইজ আ ডিফারেন্ট কান্ট্রি, পাকিস্তান কোনো আমাদের নেবারিং স্টেট না, একটা অন্য দেশ। একটা অন্য দেশের যখন ইনভেস্টিগেশন হয় ওখানে সেটা সেন্টারের থ্রুতেই হয়। ইটস আ
আমাদের যেটা ডিপার্টমেন্ট আছে ন্যাশনাল ডিপার্টমেন্টের থ্রুতেই গিয়ে ইনভেস্টিগেশন হয়, আর সেই ইনভেস্টিগেশনে যখন আজকে বার হয়েছে যে পাকিস্তানে একটা ওনাদের ব্যাংক অ্যাকাউন্ট আছে, ভেরি রাইটলি কোয়েশ্চেন। আচ্ছা, ইম্পর্টেন্টলি এখন দেখেন, আমরা সবাই জানি সোনিয়া গান্ধী প্রথম যখন ভোট চুরির কথা বলে, আমরা জানি সোনিয়া গান্ধী 1980-তে ভোট দিয়েছে, সিটিজেনশিপ 1980-তে নিয়েছে, 83-তে নিয়েছে, বাট অ্যাটলিস্ট নিয়েছে। গৌরব গগৈর এলিজাবেথ এখনো কেন সিটিজেনশিপ নেয়নি? নাম্বার ওয়ান। তাহলে কি বাচ্চারাও তার মানে ইন্ডিয়ান সিটিজেন নেই? তো সেই হিসাবে কেন ওনার কোনো ইন্ডিয়ার সঙ্গে অ্যাফিনিটি নেই? তার মানে না ওনার না উনি পরিবারকে আজ পর্যন্ত ভারতীয় নাগরিক বানায়নি। তো এভরিওয়ান হ্যাজ আ রাইট টু কোয়েশ্চেন, ইনক্লুডিং দ্য সিএম, ইনক্লুডিং দ্য কমন ম্যান। কেন কমন ম্যানরা আজকে ভোট দেবে? তার মানে আমরা দেখছি যেখানে পুরো ডাইনেস্টিতে ওখানে ভর্তি হয়েছে, বিকজ ওরা ভাবে আমার বাবা ছিল সিএম, সো আই হ্যাভ এভরি রাইট টু বি সিএম। আজকে সেইভাবেই আমরা রাহুল গান্ধী আমরা দেখি, ওয়ান অফ দ্য মোস্ট ইনএফিশিয়েন্ট লিডার। পিপল ইয়াঙ্গার দেন হিম আর এফিশিয়েন্ট, বাট ইনএফিশিয়েন্ট লিডার, কারণ ওনার বাবা মা গ্র্যান্ড মাদার গ্রেট গ্র্যান্ডফাদার পিএম ছিল। তো আই হ্যাভ আ রাইট টু বি the whatever a kind of leader, inefficient। এখন সেই যুগ চলে গেছে। ঠিক আমরা যখন আজকে কংগ্রেসে দেখি, সে গৌরব গগৈ হোক, সে দেবব্রত সাইকে হোক, সে রকিবুল হুসেনে হোক, কংগ্রেসের মধ্যে কি কোনো মেরিটোরিয়াস কোনো লিডার নেই, কোনো পলিটিশিয়ান নেই যে সবসময় যারা ডাইনেস্টি একটা ওরা ইসে করছে? আর গৌরব গগৈতে ইজ আ ওয়ার্স্ট কেস সিনারিও এখানে আমরা যদি দেখতে পারি, যার কোনো পরিবার, ওনাকে বাদ দিয়ে ওনার ফ্যামিলিতে কোনো মেয়ে ছেলে বউ কেউ ইন্ডিয়ান না, সেইভাবে ওনারা কেমনে মানুষকে ওনাকে অ্যাকসেপ্ট করবে অ্যাজ এ সিটিজেন? তার মানে কি ওনার অ্যাফিনিটি অন্য কান্ট্রিদের সঙ্গে ডেফিনেটলি আছে। আর আমরা সবাই জানি যে এলিজাবেথে পাকিস্তানের একটা এজেন্সির সঙ্গে কাজ করতোই, দিস ইজ নট আননোন। ও নিজেই লিখেছে, আপনি যদি গুগলে ওর নিজের রিসার্চ পেপার আছে দ্যাট শি ইজ রাইটিং অন বিহাফ অফ পাকিস্তান এজেন্সি। তার মানে কি, উইচ মিনস এই যে ইনভেস্টিগেশন চলছে, যা যা এখন খুলে আসবে আর দুদিন, আর দুদিন এসে যাবে। হ্যাঁ, অফকোর্স এটা টাইম নিয়েছে, বাট টাইম ওয়াজ লেজিটিমেট অ্যান্ড ভেরি রাইটলি টেকেন, বিকজ হুড়াতাড়াতে যদি আসতাম তখন আমাদের কি হতো যে এটাই বলা যেত যে গৌরব গগৈ পাকিস্তান লিঙ্ক। এখন আমরা বার হয়েছে যে ইনভেস্টিগেশনে দেয়ার ইজ এ ব্যাংক অ্যাকাউন্ট, তার মানে কি ব্যাংক অ্যাকাউন্ট থেকে অনেক ট্রানজাকশন চলছে। মেবি যে আরো কিছু বার হবে যে গৌরব নট অনলি পাকিস্তান লিঙ্ক, বাট পাকিস্তানের কিছু অ্যান্টি ইন্ডিয়া অর্গানাইজেশনের সঙ্গেও ওর কোনো লিংক আছে। দিদি, উনি আমাকে একটা ব্যক্তিগত আক্রমণ করেছেন, সেজন্য আমাকে বলতে হবে। আমি এর জন্য তোমার থেকে 1 মিনিট সময় নিই। দেখুন, আমি একটা কথা বলি, আজ বরাক উপত্যকায় বলুন আর ব্রহ্মপুত্র উপত্যকায় বলুন, আজ কজন বাঙালি হাতে গুনে কজন বাঙালি আজ কংগ্রেস দলের সাথে আছে, সেটা আমি নিজে বরাক উপত্যকা বাসিন্দা হিসাবে খুব ভালো ঠিকই জানি। সেকেন্ড আরেকটা কথা বলবো, উনাকে এই কংগ্রেস দলে এরকম মুখপাত্র যারা আছেন, কংগ্রেস দলের মুখপাত্র যারা আছেন, এরকম ব্যক্তিরা এই টিভির সামনে বসেই ভাষণবাজি করতে হবে, কিন্তু আদতে উনারা যদি কংগ্রেস টিকেটে লড়েন তাহলে উনাদের জামানত বাজেয়াপ্ত হবে, সেই পরিস্থিতি উনাদেরকে দেখতে হবে। এর জন্য উনারা নির্বাচন খেলতে দৌড়ান। আমি বলবো, আপনি কোন সমষ্টি থেকে দাঁড়াবেন আমিও দেখবো আপনার ইলেকশনের রেজাল্ট। আপনি বলুন আজ টিকেট প্রত্যাশী, আমরা অপেক্ষা করবো আপনার জন্য। আপনার এত দাম্বালি বক্তব্য, আপনার যদি জামানত বাজেয়াপ্ত না হয়, আমি বললাম এই বাংলায় এসে আমি আপনার সেই কমিউনিটির হয়ে তরফদারি করছেন বিজেপির হয়ে, সেই কমিউনিটির জন্য আপনার লজ্জা লাগে না? 12 লাখ লোককে বাদ দিয়ে রেখেছে, নার্সিক লোককে হাবাতড়ি খাচ্ছে লোকগুলো। ডি ভোটারে সেই অটল বিহারী বাজপেয়ী আর এজিপির আমলে ডি ভোটারের সৃষ্টি হয়েছিল, আপনি এখানে তরফদারি করছেন। বিজেপি এনডিএর জন্য আছে, আপনি কি আপনি এখানে তরফদারি করছেন এখানে বসে? আপনার লজ্জা লাগে না? একটা কেন্দ্রে একটা ক্যাবিনেট মিনিস্টার নেই, 12 বছর হয়ে গেছে কেন্দ্রে, 12 বছর হয়ে গেছে একটা বাঙালি ক্যাবিনেট মিনিস্টার নেই। আপনার লজ্জা করে এখানে বসে বাঙালি করছেন? কংগ্রেস কি করেনি বাঙালির জন্য? কি করেনি বাঙালির জন্য? সেই শ্যামা প্রসাদ মুখার্জি কি করেছে? সেই শ্যামা প্রসাদ মুখার্জি কি করেছে? আজকে মনমোহন সিং যে এখান থেকে রাজ্যসভা টিকিট নিয়ে ইসে হয়েছে, প্রিএম হয়েছে, আজ পর্যন্ত কি করে গেছে? সেই সাথে কম্পারিজনে মোদিজি আজকে নর্থ ইস্টে 77 টাইমস, আসামে নিজে 45 টাইমস এসেছে, কত কিছু করেছেন, দিয়ে গেছে। তো তারা যদি বিজেপিকে ভালো পায়, বিজেপির বলে আপনাদের কেন এত জ্বলছে? আপনারা ভালো কাজ করে দেখান। এই মানুষগুলি যারা আজকে বিজেপি ভালো পাচ্ছে, আপনারা ভালো কাজ করে দেখিয়ে ওদেরকে বলেন ভোট দিতে, কিন্তু সেটা তো হচ্ছে না। বিহারে তো দেখা গেছে, বিহারে এসআই বারবার বলেছে যে কোর্ট কেস করুন, কোর্ট কেস করুন, কোর্ট কেস করুন, একটাও
কোর্ট কেস করা হয়নি বিহারে। উনি তো ঠিক আমি বলে at আমি least মমতা আমি ব্যানার্জি চ্যালেঞ্জ অন্তত করছি এখানে হিম্মত বসে আছে। বাঙালি আপনাদের লোক তো কি এতটুকু করবে? সাহস নেই। 12 লাখ লোক কিন্তু আপনার দিয়েছেন, রাহুল গান্ধী তো আধার এতটুকু কার্ড সাহস হচ্ছে না। নেই। আপনি কি বলছেন? হ্যাঁ, আপনি বাঙালি লোকের কথা আধার বলছেন। কার্ড হচ্ছে না, এখানে কোনো ডিটেনশন আপনাদের চলছে, দল দলের নামে মমতা আর ব্যানার্জি যখন কোনো আপনার কোনো তৃণমূল কংগ্রেস ডেটা থেকেও নেই, নিচে। ফ্যাক্ট নেই, আনসার নেই, আপনি পার্সোনাল অ্যাটাক করেন। এটা আজকে প্রথম না, আপনি অনেকবার পার্সোনাল অ্যাটাক করেন। হ্যাঁ, করবো। আপনি ডেটা ফ্যাক্টস নিয়ে কথা বলেন, আপনি কেন পার্সোনাল এই বিজেপি সাপোর্টার ওই সাপোর্টার সেই সাপোর্টার আপনি আর উল্টো জিজ্ঞেস করেন আজ যদি যে বিজেপির সাপোর্টার যে মুখপাত্র হচ্ছে যদি তাহলে বিজেপির কথা বলছে আমাদের সেটা কথা ঠিক এসে আছে, বলেন। আজ যদি সাধারণ আপনি যদি নাগরিকরা যদি সবাইকে বিজেপির accuse কথা বলে করতে যান, তারা সেইভাবে- বিজেপির দালাল হয়ে যায়, সেইভাবে তো তারা আপনি বিজেপির দালাল হয়ে যায়। কংগ্রেসের ইমেজ একদম খারাপ করে দিচ্ছেন। আপনাকে সবাই দেখেই বলছে যে এটা এইভাবে কি কংগ্রেসের একজন মুখপাত্র হয় যে অন্যদেরকে অ্যাকিউজ করে যান? না, আপনি না, ডেটা বেশ, আমাদের সঙ্গে বিজেপির মুখপাত্র যদি বিজেপির কথা বলে সেটা তো ঠিক আছে, একদম, আর সাধারণ নাগরিক যদি আমি এই শিখেছি দলের ঠিক ভালো কথা কথা বলে অনেক তাহলে personal দালাল হয়ে যায়। আমাকে বেশ, সেটা হচ্ছে শিখাতে ওনাদের হবে। narrative। বেশ 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 নরেন্দ্র আমি একটু মোদী থামাবো। শিষ্য থেকে আমি একটু থামাবো। আমাকে কংগ্রেস শিখতে হলো হবে আমি কি ডাইনেস্টি ভাষায় স্লেভ কথা বলবো। এন্ড মিয়া পার্টি। যথেষ্ট সহ্য রাজনৈতিক করেছি, বিশ্লেষণ করেছি, সেই আমি ভাষায় একটু উত্তর এর জন্য দেবো। এর জন্য সেই এর জন্য ভাষায় উত্তর আসামের দেবো। হিন্দু সে বাঙালিদেরকে যে কংগ্রেস বোঝে, দেখতে পারে না, তাকে সেই কিন্তু ভাষায় মিয়া উত্তর দেবো। বাংলাদেশি এখন শিখে যদি গেছি থাকতো, সেটা। এখন যদি মিয়া বাংলাদেশি সেটা কথা সেই বলতো ভাষায় তাহলে উত্তর ওনারা দেবো, খুব সে সুন্দর যেই করে একদম, আসবে। আজ আমি দ্রুতি দেবপ্রসাদ বাবুর কাছে দ্রুতিতে যাবো। পরিবর্তন শোনো, হয়ে শোনো, গেছে। দুটি লুঙ্গি পার্টি, সুব্রত, সেটাই। আমি একটু লুঙ্গি পার্টি বেশ 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 আমি একটু দেবপ্রসাদ বাবুর কাছে। দেবপ্রসাদ বাবু, আপনি আলোচনা শুনলেন এবং গৌরব গগৈ যে পাকিস্তান লিংক এবং সেই বিষয়ে 8ই ফেব্রুয়ারি এসআইটি একটি রিপোর্ট পেশ করতে চলেছে, আপনি এই বিষয়ে কি বলবেন? এখন দেখুন, যেটা বিভিন্ন সোর্স থেকে যেটা জানা যাচ্ছে বা মুখ্যমন্ত্রীর বক্তব্য থেকেও যেটা জানা যাচ্ছে যে এলিজাবেথ কোলবর্ন অ্যাকচুয়ালি পাকিস্তান একটা এজেন্সিতে কর্মরত ছিল, সেটার সুপারভাইজ করতো আলী তাকির শেখ। আলী তাকির শেখকে উনি সিইও লিড পাকিস্তান, ওনার সঙ্গে আবার কানেকশন ছিল ইউএস ইন্টেলিজেন্স টমের সঙ্গে। টমের সঙ্গে কানেকশন ছিল কার সঙ্গে? জর্জ সোরোজ, যে ভারত বিদ্বেষী। তাহলে কোথাও না কোথাও একটা ভারত বিদ্বেষ লিঙ্ক পাওয়া যায়। আবার এদিকে এলিজাবেথ কোলবর্নের যে বোন সুজান, সুজান ক্যাকটাস উগান্ডার হয়ে কাজ করতো। এদের মেন কাজ ছিল ইলিগেল কনভারসেশন। এটা ফান্ডিং করতো কে? এটা ফান্ডিং করতো ওয়ার্ল্ড ইকোনমিক আপনার ফোরাম। সেই ওয়ার্ল্ড ইকোনমিক ফাউন্ডেশন বা ফোরামের যে লোকটা মেন জানে না ছিল কিছু। সেও ছিল জর্জ বিশেষজ্ঞ সোরোজ। বলে এনেই নিয়ে এইভাবে এসছেন। বোঝা যায় যে কোনো না কোনো একটা ভারত লোকটা কিছু বিদ্বেষী জানে না, বা অজ্ঞ একটা ভারতের লোক। শত্রুর সঙ্গে এদের লিঙ্ক ছিল। বিশেষজ্ঞ এক হিসেবে নিয়ে নম্বর। এসছেন। 2 নম্বর দেখুন যে একটা কিরকম অ্যাকাউন্ট, উনি মানে যাকে বলবো এইরকম রয়েছে। ব্যক্তিকে আমি অনুরোধ করব এদেরকে নিমন্ত্রণ না জানার জন্য। ইনি সুন্দরভাবে বলছেন, উনার বক্তব্য উনার সহ্য হচ্ছে না। এরকম অপদার্থ ব্যক্তিদেরকে মুখপাত্র বানায় এবং আপনি এইরকম তো টিভি চ্যানেলে ISL আপনারা আপনি তো নিমন্ত্রণ করেন, পাকিস্তানের এজেন্ট। আমাদের নিজের আপনি লজ্জা তো হয়। পাকিস্তানের এজেন্ট। যে কংগ্রেস আমাদের বাস্তুচ্যুত করেছে, যে কংগ্রেস নেতাজির নাম নিশানা মিটিয়ে দিয়েছে, যে কংগ্রেস আপনার শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়কে হত্যা করেছে, সেই সেই কংগ্রেসকে শ্যামাপ্রসাদ আপনি কিভাবে মুখার্জি খারাপ করেন? নেতাজির কিভাবে কার্টুনকে খারাপ তীর করেন? মেরেছে। ঠিক কথা অগ্রণী বলেছে খুলে যে দেখে নেবেন, সুজেন সাভারকার is- সাভারকার সুজেন সেটার is এডিটর। involved। এই কিছু দাদা জানেন না ঠিক আপনি, বলেছে অজ্ঞ যে লোক একটা। আপনারা কংগ্রেসরা বলেন অজ্ঞ লোক ভোট একটা চুরি, ভোট ভারতবর্ষে চুরি। দেখেন স্বাধীন RSS এর শাখা থেকে ভারতে সেখানে বসে গেছেন। স্বাধীন ভারতে প্রথম ভোট চুরি হয়েছিল। যে যখন সেই ব্রিটিশ RSS এর ছিল, শাখা থেকে ব্রিটিশ এখানে এসে ছিল, বসে গেছেন। সেই অজ্ঞ একটা লোক, কিছু জ্ঞান নেই আপনার। মিজোরাম আজকে 92% অগ্রণী একটা নিউজ আর্টিকেল ম্যাগাজিনে RSS এর আর্টিকেলে সেখানে সেই অগ্রণীতে যেখানে সাভারকার তীর মারছিল নেতাজি সুভাষ বসুকে। এই লোকটা কিছু জানে না, লোকটা শাখা অর্থাৎ থেকে আগামী এসে বুঝিয়ে দিয়েছেন 8ই ফেব্রুয়ারি একজন সমস্ত বিশেষজ্ঞ বিষয়টি হিসাবে। আমরা জানতে পারবো। এসআইটি রিপোর্ট দাখিল করবে, আদৌ সেই রিপোর্টে কি তথ্য উঠে আসে। আপাতত এই মুহূর্তে আমরা আলোচনা এখানে একটু থামাবো। টপ কথায় আজকে আলোচনার বিষয় কংগ্রেসের অবস্থান নিয়ে এবং সামনে যেহেতু বিধানসভা নির্বাচন রয়েছে একাধিক বিষয় উঠে আসছে। গতকাল মুখ্যমন্ত্রী একটি বিষয় তার এক্স হ্যান্ডেলে জানিয়েছেন, যে বিষয়টি নিয়ে এবারে একটু আলোচনা করব। তিনি বলেছেন যে কংগ্রেস সভাপতি গৌরব গগৈ, বিরোধী দলনেতা দেবব্রত শইকীয়া, কংগ্রেসের একাধিক শীর্ষ নেতার বিরুদ্ধে ইতিমধ্যে মানহানির মামলা করার কথা ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী। অর্থাৎ কোথাও না কোথাও এদের বিরুদ্ধে একাধিক অভিযোগ রয়েছে এবং এরপর যে অভিযোগ তাদের বিরুদ্ধে রয়েছে, যে মুখ্যমন্ত্রী বলেন, এছাড়াও বলেন যে যদি সাহস থাকে তাহলে তাদের প্রমাণ পেশ করার আহ্বান জানিয়েছেন মুখ্যমন্ত্রী। এবং 9ই ফেব্রুয়ারি গৌরব গগৈ, দেবব্রত শইকীয়া, জিতেন্দ্র আলওয়ার এবং ভূপেশ বাঘেলের বিরুদ্ধে ফৌজদারি মানহানির মামলা দায়ের করা হবে, এমনটা তিনি এক্স হ্যান্ডেলে লিখেছেন। আমি একটু গৌতম বাবুর কাছে আবার যাব। গৌতম বাবু, মুখ্যমন্ত্রী যে ঘোষণাটা করেছেন যে কংগ্রেসের একাধিক তাবড় নেতাদের বিরুদ্ধে কিন্তু ফৌজদারি মামলা করা হবে,
ওয়েলকাম, আমি তো ওয়েলকাম করি। আমি আপনাকে মনে করিয়ে দিই, কংগ্রেসের প্রাক্তন সভাপতি ভূপেন বরা মহাশয়ের বিরুদ্ধে জোরহাট থানাতে, বশিষ্ঠ থানাতে কেস ছিল। কেস কি ছিল? ঘর ভাঙা নিয়ে একটা কেস ছিল, একটা কেস ছিল আপনার ওই হাউজিং কেস ছিল, একটা কেস ছিল ল্যান্ড কেস ছিল, একটা কেস ছিল ট্রান্সফারের কেস ছিল। আমি মুখ্যমন্ত্রী মহোদয়কে জানতে চাইব সেই কেসগুলো কি হলো। মুখ্যমন্ত্রী মহোদয় সময় সময় কেসের ভয় দেখিয়ে যদি ভেবে থাকেন যে কংগ্রেসের সভাপতি গৌরব গগৈ আমরিয়া, গৌরব গগৈ মহাশয় সিএলপি লিডার, আরে আপনি কেন কথা বলছেন? এই লোকটা কেন মাঝখানে আনছেন? গৌরব গগৈ মহাশয় সিএলপি লিডার, তারপর জিতেন্দ্র সিং মহাশয় আর ভূপেশ বাঘেলকে ভয় দেখিয়ে দেবেন, তাহলে সেটা কিছু কি, তাহলে সেগুলো সেই পাকওয়ান আর এখানে চলবে না। আমি আপনাকে একেবারে উদাহরণস্বরূপ বলে দিলাম, জোরহাট, বশিষ্ঠ থানা, এগুলোতে ভূপেন বরা নামে অনেক কেস ছিল। সেই কেসগুলো কি হলো? সেই কেসগুলো কোথায়? আজকে জানতে চান মুখ্যমন্ত্রী মহোদয়ের কাছে, আপনি জানতে চান না কেন কেসগুলো কি হলো? তো উনি কেস দেবেন। মি পার্সোনালি, ইভেন our leader has invited him to do his job. একাধিক সাংবাদিক বৈঠক এবং একাধিক বিভিন্ন জনসভায় এই যেসব ব্যক্তিদের কথা আমরা তুললাম বা যেসব ব্যক্তিদের নাম উঠে আসছে এই মুহূর্তে ফৌজদারি মামলার ক্ষেত্রে, তারা একাধিকবার বিভিন্ন এমন ধরনের মন্তব্য করেছেন যার প্রেক্ষিতে কিন্তু এই ধরনের পদক্ষেপ নেওয়া হতে চলেছে। এবং এই বিষয়ে আমি মিতাদির কাছে যাব। মিতাদি, দেখো, ওনাদের তো হিস্ট্রি আছে না। আজকে রাহুল গান্ধী এই তো বেশি দিন না, 2019-এ দেখিয়ে দিচ্ছি, সুপ্রিম কোর্টের সামনে কি দেখেছে, আনকন্ডিশনাল অ্যাপোলজি। যখন কেস করা হয় তখন ব্যাকফুটে যায়, তখন বলেছে আনকন্ডিশনাল অ্যাপোলজি করেছে। এটা আমার না, সুপ্রিম কোর্টের সাইটে, আপনি সুপ্রিম কোর্টের এটাই বলছেন। আরো বলছি, 2014-এর জন্য আবার রাহুল গান্ধী এইসব বলেছে, আরএসএস এর এগেইনস্টে বলেছে। তারপরে কি বললো যখন ওনাকে ধরা হয়েছে? শুনে নেন না, আপনি শুনে নেন, আপনি নিজেও বলে জেলে গেছেন, আমি মাত্র জানতে পেরেছি। শুনে নেন, জেল থেকে আসা যাওয়া আপনাদের থাকেই। উনি বলেছে, তখন রাহুল গান্ধী বলেছে কি, আই মেন্ট ইন্ডিভিজুয়াল এন্ড নট আরএসএস। আরএসএস এর এগেইনস্টে উনি কিছু একটা মন্তব্য করেছে, যখন কোর্ট উনাকে পানিশমেন্ট দেওয়ার জন্য, তখন বলছে আই মেন্ট ইন্ডিভিজুয়াল এন্ড আই এম সরি। ও বলে গেছে, রাহুল গান্ধী বলেছে আই এম সরি, আই মেন্ট ইন্ডিভিজুয়াল। দাঁড়ান, সরি নাম্বার 1, সরি নাম্বার 2 বলছি। 2016-তে খুন কি দালালি কত কিছু না, এনি টাইম যাতা বলে, এখন যেরকম এখানে গতকাল যাতা বলে যাচ্ছে। তারপরে আবার বলেছে কি, আই সাপোর্ট দ্য আর্মি জাস্ট নট দ্য পলিটিক্স, সরি নাম্বার 2। তারপরে আবার সুপ্রিম কোর্টের সামনে রং মন্তব্য করেছে। 2019-20 মোদিজিকে চোর বলেছে, কত কিছু বলেছে। যখনই কেস করা হয়েছে তখন আবার সরি বলেছে। তারপরে জুলাই 2025-এ এই যে লোকসভাতে উনি যখন ওবিসি, ফেইল্ড ওবিসির কথা তখন বলেছে, তারপরে সরি নাম্বার 4 বলেছে। তারপরে অগাস্ট 2025-এ আবার উনি সরি বলেছেন। যেখানে রাহুল গান্ধী এতবার সরি বলে আর সুপ্রিম কোর্টের কাছে আনকন্ডিশনাল অ্যাপোলজি করতে হয়, দাঁড়িয়ে নেন। সেইভাবে এখানে গৌরব গগৈরাও জানে ওনাদের কি কেস। সেই জন্যই যখন মুখ্যমন্ত্রী বলছে যে আমি যদি ভুল বলেছি আমার এগেইনস্টে কেস করো, একজনও কেস করছে না, একজনও কেস করছে না। আমরা দেখেছি ইসি নিজে বলেছে, এত যদি ভোটের হেরাফেরি হচ্ছে আপনারা কেস করেন, প্রেজেন্টেশন দিয়ে যাচ্ছে, প্রেস মিট করে যাচ্ছে, পিপিটি প্রেজেন্ট করছে, কিন্তু কোর্টে গিয়ে কেস করছে। ডোন্ট ইউ হ্যাভ ট্রাস্ট অন দ্য জুডিশিয়ারি? মামলায় ওনাদের রাহুল গান্ধীর এমপিশিপই চলে গেল। ডোন্ট ইউ হ্যাভ এমপিশিপ চলে গেছিল ডিফেমেশন মামলা সুরাট কোর্টে। জুডিশিয়ারিতে কেস করো, ইসি তো বলে যাচ্ছিল কেস করো, পিপিটি কেন দেখাচ্ছেন? কেস করো। একটা কেস দর্জ হয়নি বিহারে। আজ উনাদের দল হচ্ছে কি রাষ্ট্রীয় দল, আজ উনাদের দল কোথায় এবং মমতা ব্যানার্জির তৃণমূল কংগ্রেস কোথায়? আজ টিএমসি এইসব ইস্যু নিয়ে উঠাচ্ছে। উনাদের আমি তখন চ্যালেঞ্জ করেছি কোথাও না ন্যাশনাল কোথাও স্ট্যাটাসের উপরে কোথাও না কোথাও যে প্রশ্নগুলো উঠছে ন্যাশনাল স্ট্যাটাসের কথা বলছেন, আপনাকে চ্যালেঞ্জ করছি, আপনি ক্রাইটেরিয়া বলুন। কংগ্রেস খালি মিয়া এরিয়াতে রাখবো আর নেক্সট 5 ইয়ার্সকে ন্যাশনাল স্ট্যাটাসের কথা বলছেন, উনি জানেন না ন্যাশনাল স্ট্যাটাস কি। কিন্তু কংগ্রেস একদমই নাইকা হয়ে যাবে। একদমই এইবার হবে আমরা যেটা বলে যাচ্ছি যে কংগ্রেস খালি মিয়া কনস্টিটিউয়েন্সিতে পাবে। আর আমরা 2026 আসার পরে যখন মিয়া মুক্ত আসাম করব, তখন কংগ্রেস মুক্ত আসাম অটোমেটিক্যালি হয়ে যাবে। সাদুল্লাহ আর আপনাদের যত আপনাদের পাকিস্তানি লিঙ্ক যাই আপনারা স্ট্র্যাটেজি করছে, আপনারা যে এখানে দাড়িওয়ালা টুপিওয়ালা দেখা যাচ্ছে, সব কিছুকে আমরা ধ্বংস করে
বাংলাদেশ বানানো সবাই একটা সবাই মূল্য। একেবারে শেষ। এসব বাদ দাও, এসব কিছু এখানে বাংলাদেশ বসে এখানে মিয়া হবে না। করবেন। এদের এই এইসব চক্রান্ত বাংলাদেশে আর সেই এখানে হবে ড্রাইভার না। রাখবেন BJP মিয়া, থাকা সেখানে পর্যন্ত মিয়া মিয়া করবেন, কোনো বাংলাদেশি লোককে হিন্দু এজেন্সি, লোককে বোকা পাকিস্তানি ভাবছেন এজেন্সি আপনি। এখানে থাকতে হিন্দু দেওয়া লোক হবে না। দেখিয়ে দেবে, আমি বিজেপি বললাম থাকা তো, হিন্দু পর্যন্ত লোক, এখানে আমাদের বাঙালি, হিন্দু ইন্ডিজিনাস বাঙালি, মানুষের আহোম এরা প্রোটেকশনের দেখিয়ে জন্য দেবে বিজেপিকে, বিজেপি ভৌগোল সবসময় দেখিয়ে দাঁড়িয়ে ছাড়বে। থাকবে। আর আমি বাংলাদেশি বলছি তো, মিয়া, ভৌগোল বাংলাদেশি দেখিয়ে মিয়া ছাড়বে। পার্টিকে এইবার এখান অসম থেকে জুজ বার এখন করে দেওয়া হবে, হবে। জুজ এখন পুরোপুরি হবে। বার করে এই দেওয়া জুজ হবে। বেশ বেশ বিজেপি মিতাদি, একদম পরাভূত একদমই করা সামনে হবে, বিধানসভা তাই নেবো। নির্বাচন রয়েছে এবং তার আগে ইতিমধ্যে যে সমস্ত ছবি, যে সমস্ত খবর, যে সমস্ত শিরোনাম আমরা দেখতে পাচ্ছি, সে জায়গায় দাঁড়িয়ে কংগ্রেস কোথাও না কোথাও মনে হচ্ছে কোথাও না কোথাও যে সমীক্ষাও আসছে সামনে এবং সেই সমীক্ষা মতেই কিন্তু মুসলমান অধ্যুষিত বা একটা বিশেষ সম্প্রদায় অধ্যুষিত এলাকাকে যেন একেবারে টার্গেট করেছে এবং তার উপর ভর করে যদি বিধানসভা নির্বাচন জয় হতে চাইছে তাহলে কিন্তু কোথাও না কোথাও কিন্তু মুখ থুবড়ে পড়ার একটা সম্ভাবনা রয়েছে। তবে আগামী বিধানসভা নির্বাচনের ফলাফলই সেটা বলবে। তবে কংগ্রেসের তরফ থেকে আজ দাবি করা হয়েছে আপার আসাম নাকি কংগ্রেসের দখলে যাবে, সেটাও কিন্তু দেখার বিষয় রয়েছে। অর্থাৎ সামনে বিধানসভা নির্বাচন রয়েছে, সমস্ত ফলাফলে সমস্ত বিষয়গুলো উঠে আসবে। তবে আজকের আলোচনায় আসার জন্য প্রত্যেকে আমরা ধন্যবাদ জানাচ্ছি। বিজেপি মুখপাত্র মিতানাথ বরা, কংগ্রেস নেতা গৌতম ভট্টাচার্য এবং রাজনৈতিক বিশ্লেষক দেবপ্রসাদ আচার্য এবং আইনজীবী সুব্রতী সরকার, প্রত্যেককে ধন্যবাদ জানাচ্ছি আজকের সাফ কথায় আসার জন্য। সাফ কথা এখানে শেষ করছি, ধন্যবাদ।